এ রাজ্যে শিল্প সর্বনাশ কিন্তু একা তৃণমূল করেছে বললে ভুল করা হবে। এটা শিল্পে সর্বনাশ করে দিয়ে গেছে সিপিএম। পশ্চিমবঙ্গে এমএসএমই শিল্পটা বহু পুরনো, কিন্তু সেগুলোকেও নষ্ট করে দিয়ে গিয়েছিল সিপিএম এবং তৃণমূল মিলে। ছিল ডানলপের মতো কারখানা, কিচ্ছু নেই, সব শেষ করে দিয়ে চলে গেছে। বলে ওই রকম শিল্প আমাদের দরকার, যাতে হাজার হাজার মানুষের কাজ হয়, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়। তাতে এ রাজ্যে শিল্প যে চিত্র সেটা কিন্তু আবার ঘুরে আসবে। একবার এই রাজ্যের রাজ্যপাল, আগেকার রাজ্যপাল, উনি বলেছিলেন যে আপনি এত বছরে এই যে শিল্প সম্মেলনগুলো করলেন, কত টাকা খরচ হয়েছে, কত বিনিয়োগ হয়েছে, একটু হিসেবটা দিন। তো হিসেবই দেয়নি। বিজেপি পরিষ্কার বলেছে শিল্পপতিদের কাজে যদি ব্যাঘাত সৃষ্টি করা হয় তাহলে পুলিশ আছে, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে, কিন্তু শিল্পপতিদেরও সঠিকভাবে বিনিয়োগ করতে হবে, আইন মানতে হবে, যা নিয়ম তাই করতে হবে। ব্যাস, আমরাও নিয়ম মানবো। গুন্ডারা জেলে থাকবে, ভদ্রলোক বাইরে থাকবে। আর তৃণমূলে আমলে গুন্ডারা সরকার চালাতো, ভদ্রলোকরা প্রতিবাদ করলে জেলে পাঠিয়ে দিত। ক্রিমিনালদের রাজত্ব তো আর নেই এখন, এখন ভদ্রলোকদের রাজত্ব চালু হয়েছে। তারা ভদ্রলোকদের বাঁচাবে, গুন্ডাদের জেলে পাঠাবে। ওই জন্য গুন্ডা দেবো না। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। তৃণমূল আমলে বারংবারই আমরা দেখেছিলাম যে রাজ্যে শিল্প কারখানা ছিল না, জানি আপনারাও বারংবার অভিযোগ করেছিলেন। বিজেপি সরকার গঠনের পরই শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে। এই নিয়ে অনেক আলোচনাও আমরা দেখছি ইতিমধ্যে। কোন কোন শিল্প দিকে শুরুতেই আপনারা নজর দিচ্ছেন, বা কোন কোন শিল্প আসতে চলেছে? না, একটা কথা বলি, সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটা শিল্পমন্ত্রী অনেক ভালো দিতে পারবেন, কারণ তিনি তো পলিসি মেকিং জায়গায়। আমি নীতি হিসেবে বলতে পারি, কারণ আমি তো সরকারের ভেতরে নেই, কারণ এই কথাগুলো বলাটা খুব কঠিন। আর এ রাজ্যে শিল্প সর্বনাশ কিন্তু একা তৃণমূল করেছে বললে ভুল করা হবে। এটা শিল্পে সর্বনাশ করে দিয়ে গেছে সিপিএম। সিপিএম আমল থেকে শিল্পে সর্বনাশ করেছে, আর তৃণমূল তোলাবাজের দল, ওরা তোলাবাজি করে গেছে। ওর কেউ এলে এমন তোলাবাজি করতো, লোকজন ছেড়ে পালানোর রাস্তা পেত না আর কি। এখন যেটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে শিল্পপতিরা এখানে বিনিয়োগ করবে, তারা ন্যায় পথে বিনিয়োগ করবে, আইন মেনে বিনিয়োগ করবে, তারা যাতে কোনো রকম মানে মাঝখানে আটকে না যায়। সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে, আর সবচেয়ে বড় কথা এখানে তোলাবাজিটা বন্ধ করা হয়েছে। ফলে যে শিল্পই আসুন না কেন, তিনি যদি পরিবেশ মেনে, নিয়ম মেনে এখানে ইনভেস্ট করেন, তার যে বিনিয়োগ, সেই বিনিয়োগ যাতে এখানে নষ্ট না হয় সেটা দেখা সরকারের দায়িত্ব। ফলে এখানে দুরকম শিল্প। পশ্চিমবঙ্গে এমএসএমই শিল্পটা বহু পুরনো, কিন্তু সেগুলোকেও নষ্ট করে দিয়ে গিয়েছিল সিপিএম এবং তৃণমূল মিলে। আমরা বলবো যে সেই শিল্প যাতে এমএসএমই তার জায়গাগুলো ফেরত হয়, সেগুলো আমরা দেখব। দ্বিতীয়, এই একসময় এই রাজ্যে শিল্প কী ছিল বলো দেখি? রিষড়ার কাছে হিন্দ মোটরে কি ছিল, কোন্নগরের কাছে হিন্দ মোটরে এত বড় এশিয়ার প্রায় বৃহত্তম গাড়ি কারখানা ছিল ডানলপের মতো কারখানা, কিচ্ছু নেই, সব শেষ করে দিয়ে চলে গেছে। বলে ওই রকম শিল্প আমাদের দরকার, যাতে হাজার হাজার মানুষের কাজ হয়, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়। তাতে এ রাজ্যে শিল্প যে চিত্র সেটা কিন্তু আবার ঘুরে আসবে। এইটা আমাদের লক্ষ্য। একদিকে ক্ষুদ্র শিল্প, অন্যদিকে এই বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, তার সঙ্গে আরও একটি শিল্প এখানে কিন্তু খুব ভালো কাজ করবে। সেটা হচ্ছে যে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি। যেরকম নর্থ বেঙ্গলে কোচবিহার বা জলপাইগুড়িতে প্রচুর আনারস হয়, সেখানে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি খুব কাজ হবে। যেরকম মালদাতে প্রচুর আম হয়, আম থেকে যে দ্রব্যগুলো হবে সেগুলো যদি সেখানে ইন্ডাস্ট্রি হয়, সেগুলো ভালো কাজ দেবে। ফলে একদিকে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, অন্যদিকে ভারী শিল্প। এখনও পশ্চিমবাংলার সামনে বিরাট উজ্জ্বল ভবিষ্যৎ, যদি সঠিক মাত্রায় এখানে বিনিয়োগ শুরু হয়, তাহলে আগামী দিনে কিন্তু মানে পশ্চিমবঙ্গ আবার সবাইকে টপকে যাবে। 50 এবং 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত যে পশ্চিমবঙ্গ ছিল, সেই পশ্চিমবঙ্গের যুগ ফিরে আসবে। স্যার, এই যে বিনিয়োগের কথা আপনি বললেন, আমরা দেখেছিলাম তৃণমূল আমলে শিল্প সম্মেলন হতো, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে শিল্পপতিরা বিনিয়োগ করতে চান, করছেন, কিন্তু ফিতে কাটাতেই থেমে থাকতো গোটা বিষয়টা। না, পরের দিকে ফিতে কেনারও আর বোধ পয়সা কড়ি ছিল না, যা পয়সা ছিল সবই তো ঝেড়ে দিত। তো ফিতে কেনারও বোধ পরের দিকে পয়সা ছিল না। ও আড্ডা পাড্ডা হতো, সব চা ফা খেতো, খাওয়া দাওয়া করতো, তারপর যে যা বাড়ি চলে যেত, আর বলতো অনেক কিছু হচ্ছে। আলটিমেটলি কিছু হয়নি। একবার এই রাজ্যের রাজ্যপাল, আগেকার রাজ্যপাল, উনি
বলেছিলেন যে আপনি এত বছরে এই যে শিল্প সম্মেলনগুলো করলেন, কত টাকা খরচ হয়েছে, কত বিনিয়োগ হয়েছে, একটু হিসেবটা দিন। তো হিসেবই দেয়নি, দেওয়ার কিছু নেই তো। আমি একটা বলি, 2023 সালে হুগলিতে একটা ওয়্যারহাউস কোম্পানি, তারা এসে ওয়্যারহাউস বানানোর জন্য এসেছিল। ও লোকাল কিছু ক্রিমিনাল তার কাছে তোলা চাইলো, দেয়নি। তখন তাদের দুজনকে তুলে নিয়ে চলে গেছিল। তারপরে তারা রাজ্যের ইয়েতে গিয়ে হস্তক্ষেপ চায়। হস্তক্ষেপের পরে কত টাকা দিয়ে তা উদ্ধার পেয়েছিল জানি না, 2 ইঞ্জিনিয়ারকে ছাড়া হয়েছিল। আচ্ছা, শিল্পপতিদের কি পাগলা কুকুর কামড়েছিল রাজ্যে আসবে? আমরা এই পরিস্থিতি হতে দেবো না। বিজেপি পরিষ্কার বলেছে, শিল্পপতিদের কাজে যদি ব্যাঘাত সৃষ্টি করা হয় তাহলে পুলিশ আছে, পুলিশ যা ব্যবস্থা নেবে, কিন্তু শিল্পপতিদেরও সঠিকভাবে বিনিয়োগ করতে হবে, আইন মানতে হবে, যা নিয়ম তাই করতে হবে, ব্যাস আমরাও নিয়ম মানবো। এবং এর ফলে কি মনে করছেন, এই যে এত পরিমাণে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে গত 15 বছরে গোটা রাজ্যে, তারা আস্তে আস্তে ফিরে আসার সুযোগ পাবে? হ্যাঁ, একটা বড় অংশ ফিরে আসবে। দেখো, পরিযায়ী দু রকমের হয়। কেউ এখানে কাজ পেয়েছে কিন্তু আরো অনেক বেশি টাকা পেয়ে বাইরে গেছে। আমি মেদিনীপুরে তো চাকরি করতে পারতাম, আমি কলকাতায় এলাম, আমি কলকাতায় পেয়েছি, সেই অর্থে আমিও তো পরিযায়ী হয়ে চলে এসেছি। পরে আবার আমার যদি ইচ্ছে হতো, একটা সুযোগও পেয়েছিলাম দিল্লিতে অধ্যাপনা করব, আমার কিছু বন্ধু বান্ধব চলে গেছে, আমি দিল্লিতে যাইনি, এখানে থেকে গেছি। আমি দিল্লিতে গেলে আমি এক ধরনের পরিযায়ী হতাম, কিন্তু আমাকে কেউ ফোর্স করেনি। আমি কাজ পেয়েও আর একটু বেশি কাজে ওখানে যেতে পারতাম, বা কেউ কেউ গেছে। এখানে কাজ না পেয়ে বাইরে গেলে তারাই হচ্ছে আসল পরিযায়ী। আমরা তাদের কাজ দেব, সেই মানুষগুলো আস্তে আস্তে ফিরে আসবে। আমি তোমাকে একটা উদাহরণ দিই, একটা সময় দেখবে এই কলকাতারই মোড়ে মোড়ে আয়রন করার জন্য অনেক উড়িষ্যার লোকজন থাকতো। তারা আয়রন করতো, লোকের বাড়িতে রান্না করতো, হোটেলে রান্না করতো, কারণ উড়িষ্যায় কাজের খুব সমস্যা ছিল। এখন দেখতে পাও তাদের নেই, তারা উড়িষ্যায় চলে গেছে, বা অথবা কেউ কেউ আরও বেশি আয়ের জন্য দিল্লি গেছে, ব্যাঙ্গালুরু গেছে। তার কারণ আমাদের এখানে তারা কাজ করেও পয়সা পাচ্ছে না, ভালো পয়সা পাচ্ছে না। এখন পরিস্থিতি বদলাচ্ছে, যেহেতু ওরা উড়িষ্যায় হয়েছে বলে ফিরে গেছে, আমাদেরও এখানে ফিরে শ্রমিকদের আমরা একটা বড় অংশ ফিরে আসবে। তারপরেও কেউ উন্নত চাকরির জন্য বিদেশ যাবে, অন্য রাজ্য যাবে, তাদের আমরা আটকাতে পারি না। কিন্তু ইন জেনারেল এখানে আমরা কাজের সুযোগ দেবো, তাতে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ ফিরে আসবে। আচ্ছা, এবারে একটা যে প্রসঙ্গ বারংবারই এটা নিয়ে চর্চা হচ্ছে, এই গুন্ডা দমন আইন। এই গুন্ডা দমন আইন নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছে। বিজেপি কি বলছে, গুন্ডা দমন আইন আসলে কিভাবে রাজ্যে কার্যকর করতে চাইছে? এই রাজ্যটা গুন্ডারা চালাতো। সিপিএমের আমলে গুন্ডারা বুথ দখল করতো, লোককে ভয় দেখাতো, কিন্তু একটা পার্থক্য ছিল, নেতাগুলো সামনে থাকতো, গুন্ডাগুলো আড়ালে থাকতো। খুব বিপদে পড়লে গুন্ডা নামিয়ে দিত। ওদের গুন্ডারা নিচ্ছে ওই মুখ আর মুখোশ আর কি। মুখোশগুলো ছিল সব ধুতি পাঞ্জাবি পরা বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু আর আর আড়ালে থাকতো কানকাটা, নাককাটা, গালকাটা, তারা সব বেরিয়ে পড়তো ভোটের সময়। এখন পরবর্তীকালে দেখা গেল যে তৃণমূলের আমলে কানকাটারা গুন্ডা, আবার কানকাটা হচ্ছে গভর্নিং বডিরও মেম্বার। কলেজের সেন্ট্রাল ক্যালকাটায় ছিল তো, কলেজে গভর্নিং বডিতে একটা কানকাটাকে রেখেছিল। সে গোটা কলেজে গভর্নিং বডিটাকে কন্ট্রোল করতো, সকালে চলে আসতো এবং গোটা কলেজকে নিজের হাতে নিয়ন্ত্রণ করতো। এই কানকাটা, নাককাটা, গলাকাটা এইসব ছিল তৃণমূলের আমলে, তারা সরকারও চালাতো। এখন যেটা হয়েছে, এই সমস্ত গুন্ডা বদমাসকে জেলে পাঠানো হবে, ওদের ঠাঁই হচ্ছে জেলে। গুন্ডারা জেলে থাকবে, ভদ্রলোক বাইরে থাকবে। আর তৃণমূলের আমলে গুন্ডারা সরকার চালাতো, ভদ্রলোকরা প্রতিবাদ করলে জেলে পাঠিয়ে দিত। ক্রিমিনালদের রাজত্ব তো আর নেই এখন, এখন ভদ্রলোকদের রাজত্ব চালু হয়েছে। তারা ভদ্রলোকদের বাঁচাবে, গুন্ডাদের জেলে পাঠাবে, ওই জন্য গুন্ডা দমন। এই আইনে যা যা আছে, যে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করা যাবে, এবং এই যে বেল পাওয়ার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা, বা নিজের পছন্দ মতো আইনজীবী খোঁজার ক্ষেত্রে, এই যে বিষয়গুলো, এগুলো কোথাও গিয়ে সেই ব্রিটিশ সরকারের যে একেবারেই না। নিজের পছন্দ মতো আইনজীবী খুঁজতে কারোর কোনো অসুবিধা নেই। অসুবিধা যেটা হবে, গুন্ডামি করলে পুলিশ তুলে নিয়ে যাবে, পরিষ্কার কথা। একবার দুবার দেখবে, তারপর বাড়াবাড়ি করলে ধরে নিয়ে গিয়ে জেলে ঢোকাবে, একদম আটকে রেখে দেবে। এখন একটা মজা হয়েছে না, অ্যারেস্ট করলো, হালকা করলো, ছাড়া পেয়ে গেল, দিয়ে আবার বদমাইশি শুরু করলো। এটা মজা। অনেকে বলতো কদিন রাখবি, 1 মাসের মধ্যে বেরিয়েছে, আবার বদমাইশি করবো। এখন যেটা করা হয়েছে, থাক ওখানে কিছুদিন থাকলে মোটামুটি পালিশ হলে বুঝে যাবে যে আইন কাকে বলে, জেল কাকে বলে। সুতরাং ওদের এখানে রাখতে পারে, ব্রিটিশ আইনে কোনো ব্যাপার নেই। গুন্ডামি না করলে জেলে যাবে না, অসুবিধা কি আছে? সুতরাং গুন্ডামি করলে জেল, গুন্ডামি না করলে
ভদ্রভাবে থাকলে সমাজে, এটাই তো নিয়ম, সেই নিয়মটা আমরা চালু করছি, ভদ্রলোকের নিয়ম যাকে বলে। এবং এর ফলে বিরোধী তৃণমূল এবং বামেরা তারা মনে করছে যে গণতান্ত্রিক অধিকার খর্ব করার একটা চেষ্টা হতে পারে, আন্দোলন প্রতিবাদে গেলে তাদেরকেও অ্যারেস্ট করে 1 বছর আটকে রাখা যেতে পারে। গুন্ডা দমন আইন যেটা আপনারা এখানে কার্যকর করতে চাইছেন, তাতে কি কোনো প্রতিবাদী আন্দোলনকারীদের ক্ষেত্রেও এটা কার্যকর হতে পারে? একেবারেই না, গণতান্ত্রিক আন্দোলনে কোনোভাবেই এটা অ্যাপ্লিকেবল হবে না। এবং গুন্ডা দমন আইন কোন কোন ক্ষেত্রে তার কি কি রেস্ট্রিকশন করা হয়েছে ভালো করে আইনটা পড়লেই বোঝা যাবে। রেস্ট্রিক্টেড ইউজ হবে, সবার ক্ষেত্রে ইউজ হবে না। গণতান্ত্রিক আন্দোলন যেরকম চলছিল সেরকমই চলবে। এটা কি তৃণমূল পেয়েছে নাকি? তৃণমূল আমলে যখন একটা মিছিল করতে আমরা গেছি, মিছিল করতে দেয়নি। এখন তো একটা মিছিল আটকানো হয়েছে, বলা হয়েছে যে এই জায়গায় করতে পারবে না, এই জায়গায় করো। ন্যাচারালি আমরা কোনো গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিই না। গণতান্ত্রিক আন্দোলন যেরকম চলছে এরকম চলবে। মানে এটাকেই ওই রাওলাট আইনের সঙ্গে মেলানোর চেষ্টা করছে এখন বর্তমানে। বামপন্থীরা করছে, বামপন্থীরা করছে। বামপন্থীগুলো তো ভাঙচুর করতে ওস্তাদ। ভাঙচুর করলে আর একটা আইন হয়েছে, এবার পয়সা দিয়ে দিতে হবে। উত্তরপ্রদেশে যেরকম করেছে যোগী আদিত্যনাথ, যারা বাস ভাঙে বা সরকারি সম্পত্তি ক্ষতি করে ছবিগুলো তুলে রেখে দেয়, বাড়িতে চিঠি পাঠিয়ে দেয়, টাকা দিয়ে যা, নইলে তোর বাড়িটাকে দেবো, নইলে তোর বাড়িটা ক্রোক করে পয়সা আদায় হবে। সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তাকে আবার ওই ব্যবস্থাই করা হবে। সরকারি সম্পত্তিটা তোমার আমার পয়সা টাকা দিয়ে কেনা হয়। একেবারে গুন্ডা দমন আইন শুধুমাত্র যারা দুর্নীতি করছে, সমাজে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাদের। না, দুর্নীতির ক্ষেত্রে গুন্ডা দমন আইন নয়, যারা গুন্ডামি করছে, যারা সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করছে তাদের জন্য। দুর্নীতি দমনে তো অন্য আইন রয়েছে। যারা সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করছে, গুন্ডামি করছে, সাধারণ মানুষের জীবনকে সমস্যা তৈরি করছে স্বাভাবিক জীবনযাপনে, তাদের জন্য গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। স্যার 21শে জুলাই আসছে সামনে এবং তৃণমূল এবং কংগ্রেস তারা নিজেদের মতন জায়গা ঠিক করে নিচ্ছে কে কোথায় এই শহীদ দিবস পালন করবে। এতদিন কংগ্রেস করবে না তৃণমূল করবে সেই নিয়ে চর্চা হতো, এখন তৃণমূলের আবার ভালো তৃণমূল করবে না খারাপ তৃণমূল করবে এই নিয়ে চর্চা হচ্ছে। না না, ভালো খারাপ তৃণমূল তো আমরা কিছু বলিনি। ওরা নিজেরা যদি নিজের গায়ে স্ট্যাম্প মেরে দেয় যে আমরা ভালো আমরা খারাপ, আমরা কি করব? এখন একটা ঘটনা ঘটেছিল, তাতে কেউ স্মরণ করতেই পারে, গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু ওই রাস্তা ঘিরে করব, ওই তৃণমূল আমলে ওখান থেকেই আন্দোলন হয়েছিল, ওগুলো সব বাজে কথাবার্তা। ওরকম বহু জায়গায় আন্দোলন, রেড রোডে ওরকম গুলি চলেছিল ওই দিন। সুতরাং আমি জানি, সুতরাং ওইটা গাজোয়ারি করে করতো, ওটা করতে দেওয়া হবে না। তার বাইরে তো সরকার বলে দিয়েছে যে এই জায়গায় করতে পারো। আমি তো একটু আগে তুমি জিজ্ঞেস করছিলে যে সাধারণ মানুষকে আন্দোলন করতে পারবে, নিশ্চয়ই পারবে। তারা তো 21শে জুলাই পালন করতে দিয়ে দেওয়া হচ্ছে তো। আর 21শে জুলাইকে তো তৃণমূল চিন্তাই করেছিল, ওটা অরিজিনালি কংগ্রেসেরই আন্দোলন ছিল। তখন কংগ্রেস ছিল, তখন তৃণমূল কোথায়? করতো, ছোটখাটো করে করতো। এবার হঠাৎ করে চেগে উঠেছে, করুক না, অসুবিধা কি আছে? ওরা দেখুক না গণতান্ত্রিক সমাজ কিভাবে চলে। বিজেপি তো গণতান্ত্রিক সমাজে ছাড় দিয়ে দিয়েছে, তো করুক। তার মানে এবারে 3টে শহীদ দিবস, একটা ওই কালীঘাট তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল আর একটা কংগ্রেসের। এখন ঋতব্রত তৃণমূল যেটা বলছো সেটা হতে পারে, কংগ্রেসও করতে পারে, কিন্তু বাকি যে তৃণমূলের কথা বলছো কালীঘাট তৃণমূল, ওটা আমার মনে হচ্ছে মৃত তৃণমূল। ও করবে বলে আমার মনে হচ্ছে না। ও লোকজন যাবে ওতে, আমার মনে হয় না। আমার অন্তত একটা ভবিষ্যৎবাণী, ওটা করা খুব মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো দল ওটাই এখন কালীঘাট। ও 4-5টা লোক আছে, তারাও পালানোর পরিকল্পনা করেছে। তাই তো উত্তরবঙ্গের এক নেতা বলেছে অভিষেক ব্যানার্জিকে তাড়াও, নইলে দলে যাব না। ও কে থাকবে না থাকবে ভগবান জানে, দলটাই উঠে গেছে, ও নিজেদের মধ্যে ছত্রখান হয়ে গেছে। ওটা হওয়ারই ছিল। অভিষেক ব্যানার্জির নাম আপনি বলেন, এই অভিষেক ব্যানার্জি এখনো পর্যন্ত গ্রেপ্তার হলেন না, যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ। এখন দেশে আইন বলে একটা জিনিস আছে, আইন যারা রূপায়ণ করে তার বিভিন্ন এজেন্সি আছে। সরকার তো আর মন্ত্রীরা গিয়ে গ্রেপ্তার করবে না, পুলিশ গ্রেপ্তার করবে। এখন পুলিশ তদন্ত করছে এবং আমি আশা করি ডেফিনেটলি তার যদি গ্রেপ্তার করার মতো বিষয় থাকে গ্রেপ্তার করা হবে। তাকে গ্রেপ্তার করা তো আর কোনো সরকারি প্রায়োরিটির ব্যাপার হতে পারে না। কিন্তু এটা ঠিকই যে অন্যায় করলে গ্রেপ্তার করা উচিত, এবং আমার যা ধারণা ওই বিরুদ্ধে যা অন্যায় আছে খুব শিগগিরই ভেতরে ঢুকবে, অসুবিধা নেই। এটা আমার ব্যক্তিগত ধারণা।